আমরা চলেছি জামালপুরের পথে। ১৯৭১ সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে সুনিশ্চিত হওয়া যায়, জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ময়মনসিংহ জেলার সভাপতি মোহাম্মদ আশরাফ হোসাইনের নেতৃত্বে এপ্রিল মাসে আলবদর বাহিনী গঠন হয়। এই বাহিনী অল্প সময়েই জামালপুরের পাক বাহিনীর সহায়তায় গঠন করে ৭টি ক্যাম্প, যেগুলো ছিল স্বাধীনতাকামী মানুষের কাছে এক একটি মৃত্যুকূপ। আর আমার শালার যে হ্যান্ডক্যাপের সঙ্গে রশিদে ছিল, ওর সঙ্গে আরও 3 জন বাঁধছে। যেহেতু হ্যান্ডক্যাপটা লুজা ছিল, তারপরে এই আমাদের শেষে নিয়ে গেছে নদীর কাছারির কিনারে দাঁড়া করানো শেষ, আমি হ্যান্ডক্যাপটা খুলে নদীতে ডাইভ দিচ্ছি। ক্যাম্পে থাকার সময় আপনি আশরাফকে দেখেছেন? ডেইলি দেখছি, ডেইলি দেখছি। ওই যে 10 তারিখে বাইর করছে, সেখানেও আশরাফ ছিল। আর ওই ভাগাটা করছে সুবেদের মেজর ইউসুফ। আর সব সময় শামসাদদা খুব ব্রুট, ক্যাপ্টেন শামসাদদা খুব ব্রুট আছিল। এদের সঙ্গে আশরাফ বাড়িয়ে একেবারে সবসময় লাগিয়ে থাকতো। সাধু চেয়ারম্যানের মতো প্রফেসর শহীদুর রহমানও অল্পের জন্য বেঁচে যান বদর বাহিনীর হাত থেকে। হঠাৎ করে একটা মোটর সাইকেল যায় ঠিক দরজার সামনে থেমে গেল। সেখান থেকে দেখি স্টেন গান সহ আশরাফ যায় হাজির। আশরাফ ভিতরে ঢুকে গটগট করে ভিতর থেকে আমাকে বললো, স্যার আমার সাথে আসেন। তা আমি গেঞ্জি গায়ে, আমার ন্যাচারালি আমি খুব ফ্রাইটেন্ড হয়ে গেলাম। বাইরে আসলাম, বললাম যে বললো না স্যার আমার সাথে এগিয়ে যেতে হবে। তা আমি এগিয়ে থাকলাম। বাই নাও এর মধ্য দিয়েই ওই মোটর সাইকেলের আওয়াজ শুনেই কিন্তু তোমার ম্যাডাম কিন্তু দরজার সামনে এসে গেছে। এসে যে যখন আমার বাসার দরজা ক্রস করে যখন আমাকে নিয়ে যায়, তখন সরাসরি সে বলছে যে আশরাফ, তুমি তোমার স্যারের কোথায় নিয়ে যাও? ও তো আমার ডাইরেক্ট স্টুডেন্ট। আশরাফ যখন ওনাকে নিয়ে যেতে আসছিল, আশরাফ ওনার চাইতেও আশরাফ আমাকে ডাইরেক্ট স্টুডেন্ট, তো আমি ডেমনস্ট্রেটার ছিলাম এখানে। তো তখন ওই আশরাফ যখন আমি সামনে যাই, ওনাকে নিয়ে যখন বের হলো, আমি সামনে যাই দাঁড়াইছি। আশরাফ তুমি এই কাজটা করো না, নিও না। না ম্যাডাম, নিব না। ও কথাটা রক্ষা করছে, নেই। স্বাধীনতা উত্তরকালে আশরাফ হোসেনের সহযোগী আব্দুল বারীর একটি ডায়েরি পাওয়া যায়, যেখানে মুক্তি বাহিনীকে হত্যা, বন্দী ও হিন্দু মেয়েদেরকে ধর্ষণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এই আশরাফ হোসেনের অপর সহযোগী বর্তমান জামাতে ইসলামের শীর্ষ নেতা কামারুজ্জামান আলবদর বাহিনীর ময়মনসিংহ জেলার প্রধান সংগঠক হিসেবে কাজ করে এবং শেরপুরে সুরেন্দ্র সাহার বাড়িতে গড়ে তোলে কুখ্যাত আলবদর ক্যাম্প। আমার বড় ভাই শহীদ গোলাম মোস্তফা তালুকদার 1971 সালের সেই দেশ মাতৃকার স্বাধীনতার ডাকে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এবং সেখানে প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি দেশের ভিতরে গোয়েন্দা বাহিনীর কাজে নিয়োজিত হন এবং তার সহকর্মীদেরকে যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করেন। 23শে আগস্ট তিনি শেরপুরে আসেন এবং এই শেরপুর কলেজ মোড়ে একটি ব্যাটারির দোকান থেকে ব্যাটারি কিনেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়মিত প্রোগ্রাম শোনার জন্য আমরা রাত্রে সেই প্রোগ্রামগুলো শুনতাম সবাই বসে। আমরা যেটা জানতে পারি পরে যে সেই শেরপুরেরই আলবদর বাহিনীর প্রধান সেই কুখ্যাত কামরুজ্জামানের নির্দেশেই তাকে অ্যারেস্ট করা হয় এবং সেই কলেজের পাশেই সুরেন্দ্রমোহন সাহার বাড়ি, এই বাড়িতেই সেই নাৎসি ক্যাম্প করা হয় এবং এইখানেই শেরপুরের মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগী যারা ছিল তাদেরকে নিয়ে এসে অমানসিক অত্যাচার করা হয়। যে সেদিনই সেই মেজর রিয়াজ শেরপুরে ছিল এবং কামরুজ্জামান তাকে বলছে যে আমরা একজন এই মুক্তিবাহিনীর বা জয় বাংলার লোক পেয়েছি, সেই কুখ্যাত তারা সপরিবার এই জয় বাংলার লোক। তারপরে মেজর রিয়াজ বলে যে ঠিক আছে, তাকে রেখে দাও, আমি আসতেছি। তারপরে তারা চলে যায় সেই নকশি ক্যাম্পে যাওয়ার আগে কামরুজ্জামান সেই নাসির, কামরান, যে কামরানের নাম দোহাই দিয়ে কামরুজ্জামান বলতে চাচ্ছে যে আমি আমার নই, সেই কামরানকে শহীদ মুস্তফাকে শ্যুট করার নির্দেশ দিয়ে যায়
এই বৃদ্ধ লোকটির নাম মোহন মুন্সী। ১৯৭১ সালে আলবদর বাহিনীর সদস্য এবং এই ক্যাম্পে দীর্ঘ ৭ মাস পাহারাদার ছিলেন। কামরুজ্জামান কি জানি ওই যে ওদের কাছে কয়ে গেল, কয়ে মেয়েদের দিয়ে সঙ্গে গেল। কতক্ষণের মধ্যে নিয়ে গেল? তার আধা ঘন্টা করে নিয়ে গেছে। হ্যাঁ নাসির আর এটা কসবাড়ি, এটা ওই নাম না। তারপরে সেখান থেকে তাদের সেই ব্রিজে নিয়ে যাওয়া হয়। আমরা পরে তার লাশ পেয়েছি পরের দিন সকালে। আমরা যে জিনিসটা দেখেছি লাশের, এই পায়ের মাংসটা ছিল না, ডান পায়ের এই মাংসটা ছিল না, তার বুকে এই দিক দিয়ে গুলি লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে। আমরা এই অবস্থায় তার লাশ আমাদের গ্রামের বাড়িতে দাফন করি। মোস্তফার মতো আরও অন্তত ৮০-৯০ জন মুক্তিযোদ্ধাকে হত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই ক্যাম্পে। এখানে আর কতজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে আসা হয়েছিল? অনেক অনেক, এরকম না হলে ১০০ আছে। ১০০ জনকে ধরে নিয়ে আসা হয়েছিল? আমার যতটুকু আমি জীবন জানি এই বন্ধু। এদের মধ্যে কতজনকে মেরে ফেলা হয়েছে? অন্তকে এরকম ধরেন ৮০-৯০ জন গেছে গা। এই সেই সিঁড়ি, যে সিঁড়িতে সেই আলবদর আর রাজাকার বাহিনীরা সেই মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধা সহযোগীদেরকে ধরে নিয়ে এসে অমানসিক অত্যাচার করেছে। সেই অত্যাচারের যে স্মৃতিচিহ্ন আমরা এখানে পেয়েছি এবং এখন এটাকে সংস্কার করা হয়েছে। সেই ১৯৭১ সালে এটা একটা গর্ত ছিল সিঁড়ির নিচে, এখানে তাদেরকে সেই মানে টর্চারের যে চিহ্নগুলো, ছুরি, কাঁচি, হকি স্টিক, এগুলো আমরা পেয়েছি। এবং এই দিকে চতুর্দিক দিয়ে রক্ত মাখা ছিল, রক্ত ছিল। তারপরে তাদেরকে এখানে টর্চারের পরে এদিকে চোখ বেঁধে এদিক দিয়ে রেখে দেওয়া হতো এবং তাদেরকে এই সিঁড়িতেই দোতলায় ওঠা হতো। সিঁড়িটা হলো এটা, এই সিঁড়িতে দোতলাতে নেওয়া হতো এবং দোতলা থেকে নামানো হতো। এবং এই দোতলায় উপরে ছিল তাদের মূল অফিস রুম এবং সেই অফিস রুম থেকেই তাদেরকে সেই চোখ বেঁধে অমানসিক অত্যাচার করা হতো। যে অত্যাচারের চিহ্নগুলো সেই দেওয়ালের রক্ত ছিঁড়ে ছিঁড়ে লেগে আসছিল, সেই রুমের ভিতরে রক্ত লেগে আসছিল, যা শেরপুরে মানুষ দেখে মানে হতভম্ব হয়ে গেছিল যেখানে কি হয়েছে। আপনি এই ঘরটাতে থাকতেন? হ্যাঁ, যে নিচেই বেসংলগ্ন বাড়িটার মধ্যে আমি থাকতাম। কোন ঘরটাতে? আমি দেয় দিই। ওই সিঁড়ির মধ্যে কি হতো? সিঁড়ির মধ্যে আইনে নিচে থুতো। কাদের রাখতো? ওই জায়গায় আনতো মুক্তিযোদ্ধাদের? হ্যাঁ, যদি মতো খালি মুক্তিযোদ্ধা ওই সিঁড়ির মধ্যে মেরে মেরে আইন হলো মাইরা মেরে থুতো। উনতে চিৎকার, আমি জিনতে বই বই শুনতাম, চিৎকার বাড়তেছে শুনতাম। মোস্তফা নাকি খুব পানি খেতে চেয়েছিল? পানি খাওয়া যাচ্ছি, পানি আমি খাওয়াইছে না খাইছি তা কথা, চিৎকার বাড়ছে।